আমি 50% শিওর আমি শেনজেন যাচ্ছি এবং আমি 50% শিওর আমি হয়তো হংকং চলে যাচ্ছি বা অন্য কোথাও চলে যাচ্ছি। ড্রাইভারের ভিউ যে সে আসলে করতেছে কি, মানে খাবার অর্ডার দেয়, ড্রোনে করে এসে এই পার্কের মধ্যে খাবারটা ডেলিভারি দেয়। চাইনিজ ভাষায় কি বলতেছে আমি বুঝতেছি না, মাঝে দু এক লাইন ইংলিশ বলতেছে তখন বুঝতেছি। গুগল ট্রান্সলেট ইউজ করে ওই বোর্ডের লেখাকে চাইনিজকে ইংরেজিতে কনভার্ট করা খুব একটা সহজ কাজ না, আবল তাবল ট্রান্সলেশন আসে। একবার দেখায় রুম, একবার আমাকে এটাও দেখাইছে যে এগ ইজ নিয়ার বাই, এগ ডিম এটা কি, বাট মোটামুটি নাম্বার দেখে আই থিঙ্ক ডিরেকশনালি ঠিক দিকে যাচ্ছি। আরও 20-25 মিনিটের মতো হাতে আছে, সো সময় নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই, একটু আগে আসছি। এবং কেউ অবভিয়াসলি ইংরেজিতে কথা বলে না। আমি শিওর ইনফরমেশন ডেস্ক কোথাও খুঁজলে আমি পাবো হয়তো, বাট ভালোই লাগতেছে নিজে এভাবে হারায় হারায় সব খুঁজে বের করতে। খুঁজে পাইছি, খুব বেশি সমস্যা অ্যাকচুয়ালি হয়নি, যেরকম সমস্যা হবে আমি ভাবছিলাম। ওই পিছনে আমাদের স্টেশন এবং আরও 20 মিনিটের মতো আছে ওঠার জন্য। স্টেশনে ভিড় আছে, অনেক মানুষ বসে আছে, বাট সেরকম শব্দ নেই, আপনারা বুঝতেই পারতেছেন। সবাই মোটামুটি যে যার মোবাইলে বিজি। আশা করতেছি মাঝখানে আর কোনো হার্ডেল নাই। একটা খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপার, সেটা হলো ট্রেনের কোনো টিকিট নাই। আমি trip.com থেকে গুয়াংজু থেকে শেনজেনের টিকিট কাটছি, আমার পাসপোর্টের ডিটেল নিছে এবং তারপরে এই স্টেশনের ভিতরে যে কয়বার আমার চেক ইন করতে হয়েছে, সো বিভিন্ন গেটে যেসব জায়গায় ঢুকতে হয়েছে সব জায়গায় আমি পাসপোর্ট স্ক্যান করছি এবং পাসপোর্টের সাথে কোনোভাবে আমার ওই ট্রেনের টিকিট লিঙ্ক হয়েছিল, যে কারণে আর কোনো ফিজিক্যাল পেপার বা ইলেকট্রনিক পেপার বা ইমেল দেখানো এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। জাস্ট পাসপোর্ট স্ক্যান করলে আইডেন্টিটিও একবারও কনফার্ম হয়ে যাচ্ছে এবং একই সাথে ওই আইডেন্টিটিতে একটা টিকিট আছে এটাও কনফার্ম হয়ে যাচ্ছে। এটা বেশ সুইফট। এবং আমি এটা গতকালকেও খেয়াল করছি, যখন আমি গুয়াংজুতে ঘুরতেছিলাম, মেট্রোতেও সিকিউরিটি চেক হয়, শপিং মলেও সিকিউরিটি চেক হয়, রেলওয়ে স্টেশনেও তো সিকিউরিটি চেক হয়। এবং খুব এয়ারপোর্টের মতো একদম, মানে ওই যে ট্রলির ভিতর দিয়ে লাগেজ দিয়ে দিতে হবে। আমার সাথে লাগেজ নাই, বাট যাদের ছিল দিতে হয়েছে। এবং তারপরে আপনার 2 হাত ছড়ায় দাঁড়াইতে হবে, একজন এসে প্যাট করবে অথবা এই যে জিনিসটা দিয়ে আপনার পুরো বডি স্ক্যান করবে। খুব সিকিউরিটি নিয়ে খুব সিরিয়াস, চায় না। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জগৎ পরিবর্তন হচ্ছে, তার কারণ ট্রেন অনেক ফাস্ট চলতেছে, আস্তে আস্তে স্পিড পিক আপ করতেছে। 10-15 মিনিট হয়ে গেছে আমি ট্রেনে, এবং এই প্রথম আমি চায়নার হাই স্পিড ট্রেনে উঠলাম। এখান থেকে শেনজেন যেতে গুয়াংজু থেকে আধা ঘন্টার মতো লাগে। প্রত্যেক দিনে কি 450 ট্রেন ছাড়ে গুয়াংজু থেকে শেনজেনের জন্য। ট্রেন মোটামুটি ফাঁকা, আমার এপাশেও কেউ নেই, আপনারা দেখতেছেন আমার এই পাশেও কেউ নেই অ্যাকচুয়ালি। এবং আমার সামনে পিছনেও অনেক কম মানুষ, পুরো বগি মোটামুটি ফাঁকা লাগতেছে। সামনে যে ভরবে নাকি জানি না। ওভারঅল বেশ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। এবং চায়নার এই যে হাই স্পিড কানেক্টিভিটি, এটা একটা বড় কারণ চায়নার ডেভেলপমেন্টের পেছনে। খুব স্মুথলি চলতেছে পুরো ব্যাপার, কোনো জায়গায় কোনো হাউকাউ নাই, কোনো জায়গায় কোনো কিওস নাই, সব কিছু একদম মানে রোবটিক অর্ডারে চলতেছে, যেটা দেখতে খুবই পিসফুল মনে হয়। একটা খুব অ্যানোয়িং টাইপ সাউন্ড হচ্ছে, বাট ওইটা বাদে এই ট্রেন যে 350 কিলোমিটার স্পিডে চলতেছে এটা বোঝার কোনো উপায় আসলে নাই। আপনি যদি বাইরে তাকান, বাইরে খুব বেশি দেখার জিনিস আছে এটাও আমি বলবো না, উঁচা উঁচা বিল্ডিং এবং ডেভেলপমেন্ট ছাড়া। সো হয় ফিনিশড উঁচা বিল্ডিং অথবা উঁচা বিল্ডিং যেগুলো বানানো হচ্ছে, এই দুইটা হলো জিনিস, যে দুইটা আপনি বাইরে তাকায় দেখতে পারবেন। এমন না যে গাছ বন জঙ্গল অনেক কিছু আছে তা বা পাহাড় টাহাড় আছে তা না, জাস্ট আরবানাইজেশন এবং রাস্তা। শেনজেন স্টেশনে নামলাম আমি, এবং স্টেশনটা বেশ ফিউচারিস্টিক ইন দ্য সেন্স যে স্টেশন আসলে ট্রেন স্টেশন, বাট দেখলে মনে হয় এয়ারপোর্ট, এবং বেশ আধুনিক এয়ারপোর্ট। যতটা না রেলওয়ে স্টেশনের ভাইব, তার থেকে অনেক বেশি যমুনা ফিউচার পার্ক হসপিটাল এয়ারপোর্ট টাইপ ভাইব। আপনারা আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন, বিশাল কোনো মানে শুরু আছে শেষ নাই টাইপ স্টেশন। পুরোটা চকচক করতেছে এবং বেশ গোছানো লাগতেছে। এবং যেটা আমি বললাম, আমি অনেক স্টেশনে গেছি, রেলওয়ে স্টেশনে।
ইউরোপের বিভিন্ন রেলওয়ে স্টেশন বলেন, ব্রিটিশ বিভিন্ন রেলওয়ে স্টেশন, ইভেন রাশিয়ার বর্ডারের বিভিন্ন রেলওয়ে স্টেশনে আমি গেছি। এত চকচকা রেলওয়ে স্টেশন আমি খুব একটা দেখি না। এটা অনেকটা ঢাকা মেট্রো বানানোর পরে শুরুর দিকে যেরকম ছিল, ইনফ্যাক্ট এখনও অনেক মেট্রো স্টেশন যেরকম আছে ওই রকম, বাট ওইটার ধরেন 50 গুণ বড় বা 100 গুণ বড়, এই টাইপ একটা ভাইবের জায়গা। আমার চারিদিকে এখন শেনজেনের ফেমাস স্কাইলাইন। আপনারা জানেন নাকি জানি না, শেনজেনে পৃথিবীতে সবচেয়ে বেশি 200 মিটারের থেকে উঁচা বিল্ডিং আছে এবং অ্যাভারেজ বিল্ডিংয়ের সাইজ হলো গিয়ে 68 তালা শেনজেনে। এবং এত উঁচা বিল্ডিং এই শহরে আছে, যত উঁচা বিল্ডিং দুবাইয়ে নাই, লন্ডনে নাই, আমেরিকায় নাই, বেসিক্যালি পৃথিবীর আর কোনো জায়গায় একটা শহরের মধ্যে এতগুলো উঁচা বিল্ডিং নাই যেটা শেনজেনে আছে। এবং এই কারণেই শেনজেনকে বলা হয় দ্য স্কাই স্ক্রেপার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আপনার পুরোটা সময় এইভাবে হাঁটতে হবে, কারণ মোটামুটি সব কিছুই এরকম উঁচা উঁচা, নিচের দিকে তাকায় তেমন কিছু দেখা যায় না। আপনারা হয়তো বিভিন্ন সময় শুনছেন যে চায়না একটা ক্যাশলেস কান্ট্রি, এবং এই কথা সত্যি। চায়না আসলেই টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন হয় না, পুরোপুরি ক্যাশলেস ইকোনমিটা। এবং এমন না যে টাকা দিয়ে হয় না, তার কারণ এই জিনিসটা কার্ডে হয় তা না, কার্ডেও হয় না, পুরো জিনিসটা হয় স্ক্যানের উপর ভিত্তি করে। দুইটা জনপ্রিয় কোম্পানি আছে, উইচ্যাট যাদের আছে উইপে এবং আলিবাবা যাদের আছে আলিপে। এই দুইটা কোম্পানি মোটামুটি পুরো পেমেন্ট সিস্টেমটা চায়নায় কন্ট্রোল করে। আপনার কাউকে টাকা দিতে হবে, তার উইচ্যাট বা আলিপে আপনি স্ক্যান করবেন এবং আপনার উইচ্যাট বা আলিপে থেকে তাকে আপনি টাকা দিয়ে দেবেন। পুরা দেশে এই সেম সিস্টেম চলে, অন্যান্য কোনো সিস্টেম চলে না। লিগালি ওদের ক্যাশ নেওয়ার কথা, বাট এত ইনকনভিনিয়েন্ট যে কেউ দেয়ও না, কেউ এভাবে নিতে চায়ও না। এবং এই জিনিসটা পুরাটাই হয়েছে, মানে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কার্ড ইউজ না করে কেন সরাসরি এইভাবে স্ক্যানের সিস্টেমে চলে গেছে চায়না। এটার মেইন কারণ হলো চায়নায় যখন ইন্টারনেট পেনিট্রেশন হয়েছে তখন মানুষ গরিব ছিল, এবং স্মার্টফোন যতদিনে মানুষ নিছে ততদিনে আসলে কার্ড নেওয়ার মতো বড়লোক মানুষ হইতে পারে না। এই কারণে একটা সময় দেখা গেছে যে চায়নায় মানুষের কাছে স্মার্টফোন আছে অনেক, বাট তারা এমন বড়লোকও না যে তাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে। তো তখন এই টাইপ কোম্পানিগুলো আসে, যে টাইপ কোম্পানিগুলো ঠিক করে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের যাদের কার্ড টার্ড নাই আমরা আপনাদেরকে বিকাশ টাইপ এই উইচ্যাট আলিপে এই টাইপ সলিউশন দিব। এবং পরবর্তীতে চায়নার মানুষ বড়লোক ঠিকই হয়েছে, বাট তারপরে তারা আর ব্যাঙ্কে কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এসব খুলতে যায় নাই। তারা এতই অভ্যস্ত হয়ে গেছে এই সিস্টেমটায় যে ওই সিস্টেমটাই জনপ্রিয় হয়ে গেছে। এবং ইনকনভিনিয়েন্ট না একদমই, সেকেন্ডের মধ্যে স্ক্যান হয়ে যায়, সেকেন্ডের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া যায়। আপনার বারকোড স্ক্যান করে সে তার মতো করে পেমেন্ট নিতে পারে। খুবই ইন্টারেস্টিং সিস্টেম এবং আমার বেশ পছন্দ হয়েছে সিস্টেমটা। পুরা চায়না ভরা ইলেকট্রিক কার, এবং এটা মনে হয় একটা কারণ যে কারণে শব্দ একটু কম। গতকালকে গুয়াংজুতেও আমি এই ব্যাপারটা নোটিস করছি, আজকে শেনজেনে এসে আরও নোটিস করছি যে অলমোস্ট সবাই ইলেকট্রিক গাড়ি চালাচ্ছে। এবং তারপরে আমি কুইক গুগল করে দেখলাম যে চায়নায় টোটাল 120টার মতো কোম্পানি আছে যারা ইলেকট্রিক গাড়ি বানায়। বাকি পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো এনাফ ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারার নাই। ধরেন আমেরিকায় টেসলা বড় নাম, এছাড়া আর তেমন বড় কেউ নাই। বিওয়াইডি তো চাইনিজ কোম্পানি, বাট ওরা এখন গ্লোবালি আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করছে। বাট চায়নার ভিতরেই 120টার মতো কোম্পানি আছে যারা শুধু ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে। শুধু গাড়ির কথা বলতেছি, ইলেকট্রিক বাইক, ই বাইক, স্কুটার ফুটার হাবিজাবি ওই সব তো আছেই। অবাক করা বিষয়টা কি জানেন, মাত্র 40 বছর আগে এখানে এইসব কিছুই ছিল না। এই যে এত উঁচা বিল্ডিং হ্যান ত্যান কিচ্ছু ছিল না। 3টা 6 তলা উঁচা বিল্ডিং ছিল 40 বছর আগে পুরা এই শহরে। সেইখান থেকে মাত্র 40 বছর পরে এটা হয়ে গেছে স্কাই স্ক্রেপার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। কীভাবে হইলো এই জিনিস? 1980 সালে ডেং জিনপিং, যে হলো চায়নার রিফরমেশন লিডার ছিল, উনি খুব ইন্টারেস্টিং একটা ডিসিশন নেয়। উনি বলে যে এই শেনজেন গ্রামের উপরে উনি একটা এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্টটা হলো, এই গ্রামের ঠিক পাশেই কিন্তু হংকং। হংকংয়ের মতো এই গ্রামে একটা ফ্রি ইকোনমিক জোন বানাইতে চাইছিল উনি। এই গ্রামে যে ব্যবসা শুরু করতে চাবে তার কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, টারমিশনের কোনো ঝামেলা নাই। যেই দেশ থেকে ইচ্ছা টাকা নিয়ে এসে এখানে ব্যবসা শুরু করতে পারবে। চায়নার অন্যান্য প্রভিন্স থেকে যাদের ইচ্ছা তারা এখানে চলে আসতে পারবে ব্যবসা করার জন্য, এবং যা মন চায় তার উপরে ব্যবসা করতে পারবে। কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ধরনের কোনো ট্যাক্স নাই, কোনো ধরনের কোনো রেড টেপিং বিষয়ক জিনিসপত্র নাই। এই জিনিস খুব ভয়ঙ্করভাবে পজিটিভলি কাজ করে ওনাদের জন্য, এবং এত ভয়ঙ্করভাবে কাজ করে যে 1984 সালে দেখা যায় প্রত্যেক দিন অন অ্যাভারেজে এইখানে 6 তলা করে নতুন বিল্ডিং উঠতেছে। আপনার রেভলিউশনটা একটু বুঝতে হবে, কারণ চায়না সবসময় এমন একটা দেশ যেই দেশ বিশ্বাস করে যে ধীর স্থিরভাবে কাজ করব, আস্তে ধীরে আমরা কাজ করব, তাড়াহুড়া করব না। মেডিটেশন এখান থেকে আসছে, ইয়োগা এখান থেকে আসছে। ধীর স্থিরভাবে যত্ন করে কাজ করায় বিশ্বাসী ছিল চায়না সেই সময় পর্যন্ত। বাট শেনজেনের কনসেপ্ট ছিল পুরোই উল্টা। হাই, হাউ আর ইউ?
চাইনিজ মানুষজন আমাকে হাই হ্যালো করতেছে। যেটা বলতেছিলাম, চায়নার মানুষজনের মেইন কনসেপ্ট ছিল স্লোলি কাজ করব, বাট শেনজেনে ওই মডেলটা পুরোই উল্টায় যায় এবং উল্টায় যায় পজিটিভলি এফেক্টও করে। এই কারণে একটা নতুন কথা চালু হয় চায়নায়, যেটাকে বলা হয় শেনজেন স্পিড। এবং আজকের দিনেও আপনি যদি চায়নার যে কোনো জায়গায় যে তাড়াতাড়ি কাজ করে দিতে চান, তাহলে ওদের সেইংটা হইলো যে তাড়াতাড়ি কাজ করানোর জন্য শেনজেন স্পিডে কাজ করতে হবে। ছোট ছোট দুই একটা ডিসিশন এবং পলিসিগত ডিসিশন কীভাবে পুরা দেশের এক একটা অঞ্চলকে আলাদা করে ডিফারেন্সিয়েট করে একদম মানে অন্য জায়গায় পৌঁছায় দিতে পারে, শেনজেন ওটার একটা পারফেক্ট এক্সাম্পল। আমি এখন আছি ট্যালেন্ট পার্কের ভিতরে এবং আমি খোঁজার চেষ্টা করতেছি কোথায় ড্রোন ডেলিভারি হয়। খুঁজে পাচ্ছি না। আমি জানি এখানে হয়, আমি ইউটিউবে দেখছি এবং রিসার্চেও আমি দেখছি যে এখানে মানুষজন ড্রোন মানে খাবার অর্ডার দেয়, ড্রোনে করে এসে এই পার্কের মধ্যে খাবারটা ডেলিভারি দেয়। বাট পার্ক এত বড়, কোন কোনার মধ্যে যে যায় ড্রোনের জিনিসপত্র হচ্ছে আমি খুঁজে পাইতেছি না। যদিও আনফর্চুনেটলি ড্রোন ডেলিভারিটা ম্যানেজ করতে পারি নাই। মাত্র আমি একটা রোবো ট্যাক্সি অর্ডার দিছি, অ্যাপে দেখাচ্ছে 9 মিনিট লাগবে আসতে। দেখা যাক আদৌ রোবো ট্যাক্সি আমার সামনে আসে নাকি এবং আমরা রোবো ট্যাক্সিতে উঠতে পারি নাকি। আপনাদেরকে একটা অ্যাপের ওভারভিউ দেই। এই কালো বাটনটা বলতেছে 1 ক্লিক আনলক, এটা দিয়ে সম্ভবত গাড়ি আনলক হবে। নিচে টেম্পারেচার কন্ট্রোল 24 ডিগ্রি এখন, এটা দিয়ে হয়তো টেম্পারেচার কন্ট্রোল করা যাবে গাড়িতে ওঠার পরে। এবং তার পাশে এটা হলো গাড়ির জানালা খোলার জন্য। এছাড়া বাকি যা যা আছে তা সব কিছু উবারের মতোই, কতক্ষণ লাগবে আসতে ওই টাইপ জিনিসপত্র এবং বাকিটুকু রাস্তার উল্টা পাশে আসছে গাড়ি। আমার এখন পার হয়ে ওই পারে যাইতে হবে। আমি বুঝি নাই যে গাড়িটা ওই পারে থাকবে, কনফিউজ হয়ে গেছিলাম একটু। দেখতে পাচ্ছি গাড়ি থেমে আছে আমার জন্য, বাট যেতে পারতেছি না কারণ রাস্তায় অনেক গাড়িগুলো থামুক, তারপরে আমি যাওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আমার জন্য অপেক্ষা করতেছে রোবো ট্যাক্সি। ঢাকা হলে পার হয়ে যাইতাম হয়তো আমি, বাট চায়না দেখে সাহস করতে পারতেছি না। ওকে, সো আমার 1 ক্লিক আনলক 9090। হ্যাঁ ঠিক আছে, 1 ক্লিক আনলক হয়ে গেছে। উঠলাম। ওকে, কোনো ড্রাইভার নাই। ওকে, ভেরিফিকেশন কোড দিতে পারছি। আমার অ্যাপের ভিতরে হারাই গেছিলো ভেরিফিকেশন কোড, আমি খুঁজে পাইনি। এখন একটা সেফটি ইনস্ট্রাকশন দেখতে বলতেছে, সিট বেল্ট পরতে বলছে, পরলাম। আই এগ্রিতে ক্লিক করলাম, স্টার্ট রাইড। ওকে, Cabin AC is on. You can adjust speed and direction via rear tablet and vents manually. You can contact us by tapping the assist button. 欢迎乘坐小马智行，我是您的虚拟司机 Coco。后排座椅前方配备有安全须知卡，为了您的安全。ক্রেজি। পুরোটা টাইম কথা বলতেছে, চাইনিজ ভাষায় কি বলতেছে আমি বুঝতেছি না, মাঝে 2-1 লাইন ইংলিশ বলতেছে তখন বুঝতেছি। বেশ জোরে চলতেছে অ্যাকচুয়ালি। আমি জানি না স্পিড দেখার উপায় আছে নাকি। না, এখান থেকে স্পিড দেখা যাচ্ছে না, বাট আমি যদি আন্দাজ করার চেষ্টা করি আমার ধারণা 30-এর আশপাশে চলতেছে। খুবই সুন্দর একটা ইন্টারফেসের মতো আছে, যেটা সাধারণত টেসলার ইন্টারফেসে এরকম হয়। মানুষ দেখা যাচ্ছে ওই সামনে, উনি মাত্র পার হইল, ওনাকে দেখা যাচ্ছিল এখানে। এবং এখন পর্যন্ত বেশ জোরেই চলতেছে এবং বেশ নর্মালি চলতেছে, মনে হচ্ছে না যে অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ আছে। আবার দেখা যাক সামনে কি হয়। এখানে একটা গ্লাস দেওয়া, আমি জানি না আপনারা টের পাচ্ছেন নাকি, এখানে নক করলে বুঝতে পারবেন, যেন ওই পাশে ড্রাইভারের সিটে যাওয়ার সুযোগ কোনো না থাকে। ওকে, আই থিঙ্ক 38 কিলোমিটার স্পিডে চলতেছে। এখন আমি স্পিড দেখতে পাচ্ছি এখানে। আই থিঙ্ক আমরা একটু স্লো যাচ্ছি, অন্যান্য গাড়ি আই থিঙ্ক আর একটু ফাস্ট যায় এবং একটু এই যে 40-41 এখন আস্তে আস্তে স্পিড পিক আপ করতেছে। বাট তারপরেও আমি দেখতেছি এদিক থেকে গাড়িরা আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। আমি জানি না এটা রোবো ট্যাক্সির স্পেশাল কোনো ফিচার নাকি যে না আসতেই চলবো আমি, বাট সবার থেকে একটু যে আস্তে চলতেছে এটা বোঝা যাচ্ছে। সবাই ডান দিক থেকে আমাদেরকে ওভারটেক করে করে আমাদের আগে চলে যাচ্ছে। তো রোবো ট্যাক্সি সাহেব একটু জোরে চালান পারলে। আমি একটু দেখতে চাই মেনুটায় কী আছে। আমি যদি মেনুতে চাপ দিই, মিউজিক, ট্রিপ ওভারভিউ, সিট, এসি, পনি উইকি এবং সেটিংস। আচ্ছা, তেমন কিছু আসলে নাই করার। ট্রিপ ভিউটাই ভালো, ট্রিপ ভিউটাই থাক। ওকে, এখন যেরকম 60 কিলো স্পিডে চলতেছে এবং এখন আমরা ওই গাড়িটাকে ওভারটেক করবো মনে হচ্ছে। ইয়েস, পারছি আমরা একটা গাড়িকে ওভারটেক করতে, বাট সাথে সাথে আবার স্লো হয়ে গেল। এখন উনি আবার আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। সো ড্রাইভারলেস গাড়ি ব্যাপারটা তো নতুন না, টেসলা অনেকদিন ধরে করতেছে, বিওয়াইডি অনেকদিন ধরে করতেছে। বাট যে ব্যাপারটা নতুন এবং যে ব্যাপারটা শুধু চায়নাই হয়, অন্য কোথাও আমার জানা মতো ওভাবে হয় না, আমেরিকার কয়েকটা ছোটো ছোটো জায়গা ছাড়া, সেটা হলো
একদমই কোনো ড্রাইভার থাকবে না। ইভেন আমি যতদূর জানি টেসলার ড্রাইভারলেস মানে স্টিয়ারিং ধরতে হবে না, ওই মোডও যখন সেলফ ড্রাইভিং মোডও যখন ইউজ করা হয় তখন কারো ড্রাইভিং সিটে বসে থাকতে হয় যেন ইমার্জেন্সি লাগলে সে ধরতে পারে। আপনি ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হুইল ধরেন না, আপনি শুয়ে থাকেন, কোনো সমস্যা নেই, বাট ড্রাইভিং সিটে থাকতে হবে। চায়নার ক্ষেত্রে ব্যাপারটা ওইটা না। চায়নায় এই গাড়ি একা একা সারাদিন ঘুরতেছে, সারাদিন প্যাসেঞ্জার উঠাচ্ছে, প্যাসেঞ্জার ড্রপ অফ করতেছে, কোনো ড্রাইভারের কোনো বালাই নেই এবং কোনো সমস্যাও হচ্ছে না, রেগুলেশনেও কোনো সমস্যা নেই। আমি দেখি আপনাদেরকে আরেকটু কাছের থেকে দেখানো সম্ভব নাকি ড্রাইভারের ভিউ, যে সে আসলে করতেছে কি। খুব বেশি যে স্টিয়ারিং হুইল ঘুরতেছে নড়তেছে তা না, একদম মানুষ ড্রাইভারের মতোই যত্ন করে চালাচ্ছে এবং ইন্ডিকেটর সব কিছু ঠিকঠাক মতোই দিচ্ছে। কোথাও কোনো এখন পর্যন্ত সমস্যা আছে মনে হচ্ছে না। যদিও কোনো রিস্ক টাইপ সিচুয়েশনে পড়ি নাই, পড়লে বোঝা যাবে যে রোবোট্যাক্সি কীরকম পারফর্ম করে, বাট বেসিক রাস্তায় চলার ক্ষেত্রে এখন পর্যন্ত নর্মাল, কোনো সমস্যা মনে হচ্ছে না। ইনফ্যাক্ট আমি অ্যাকচুয়ালি ফিলও করতেছি না যে ড্রাইভার আছে নাকি নাই, মনে হচ্ছে যে ড্রাইভারই চালাচ্ছে। মজার ব্যাপার হলো আশপাশের কোনো মানুষও অ্যাকচুয়ালি অবাক হয়ে তাকাচ্ছে না। আশপাশের কোনো গাড়িকেও আমি দেখতেছি না আমাদের দিকে তাকাইতে, আশপাশের কোনো মানুষকেও আমি দেখতেছি না আমাদের দিকে তাকাইতে। রাস্তায় অনেক মানুষ হেঁটে যাচ্ছে, কারো কোনো রিয়াকশন নাই, যার থেকে মনে হয় এটা খুবই নর্মাল একটা ঘটনা যে রাস্তায় তো ড্রাইভার ছাড়া গাড়ি চলবেই, এখানে অবাক হওয়ার কি আছে। মাত্র একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, রোবটটা হঠাৎ করে কথা বলে উঠছে, যেহেতু আর 0.4 কিলোর মতো বাকি আমার নামার, বলে উঠছে যে উই নোটিস ইউ হ্যাভ ক্যারি অন আইটেমস, নামার সময় অবশ্যই এগুলো নিয়ে নামবেন। এখন এটা বলার পরে আমি চারিদিকে তাকালাম এবং টের পাইলাম যে হ্যাঁ ওইখানে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরা অ্যাকচুয়ালি আমাকে দেখা যাচ্ছে কোনো এক ধরনের এই যে ইমেজ রেকগনিশন বা ভিডিও রেকগনিশন টাইপ কিছু একটা আছে, যেটা ও আমাকে দেখা বুঝছে যে হ্যাঁ এখানে আমি ক্যামেরার জিনিসপত্র রাখছি এবং এগুলো নিয়ে নামতে হবে আমার নামার সময়। ও এখন পার্ক করার চেষ্টা করতেছে যেন আমি নামতে পারি এবং গান বাজনা শুরু হয়ে গেছে। আমার ধারণা শেষ। হ্যাঁ, অ্যারাইভড, প্লিজ গেট অফ। ওকে, আমি সিট বেল্ট খুললাম, মোবাইলটা নেই, বাই বাই রোবো ট্যাক্সি। এবং দরজা খুলে কিভাবে খুলতে পারছি, একটা বাটন ছিল, অত্যাধুনিক সিস্টেম। এবং আটকায় দিই আমি, দেখি রোবো ট্যাক্সিটা কী করে আমি আটকায় দেওয়ার পরে। এখন পর্যন্ত কিছুই করতেছে না, বসে আছে। এখন পর্যন্ত কিছু করতেছে না, হয়তো অনেকক্ষণ বসে থাকবে, না চলে যাচ্ছে। বাই বাই। আমার ট্রেনের এখনও 1.5 ঘন্টা বাকি আছে, সো আমি ভাবলাম আরেকটা জায়গা এক্সপ্লোর করে যাই এবং আমি ইলেকট্রনিক্স মার্কেটে আসলাম। একটা মার্কেটের ভিতরে আমি ঢুকছি, বাট পুরো এলাকায় অসংখ্য ইলেকট্রনিক্স মার্কেট। আপনারা হয়তো অনেকেই জানেন পৃথিবীতে যত ইলেকট্রনিক্সের জিনিস প্রডিউস করা হয় তার 90 থেকে 95% অ্যাকচুয়ালি আসে শেনজেন থেকে। এবং আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে, ধরেন আপনি একটা ঘড়ি বানাবেন, যে ঘড়িতে কথাও বলা যাবে, আবার ওই ঘড়িটা ডিগবাজিও দিবে, আপনি যদি ওই আইডিয়া নিয়ে শেনজেনে আসেন, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে ওই জিনিস প্রোটোটাইপ করে বানায় নিয়ে যাইতে পারবেন। এবং এই শপিং মলে আমি ঘুরতেছি, অদ্ভুত একটা দোকান দেখলাম যেখানে শুধু মেমোরি কার্ডই পাওয়া যায়, উপরের থেকে নিচ পর্যন্ত শুধু মেমোরি কার্ড। আরেকটা দোকান দেখলাম যেখানে উপরে থেকে নিচ পর্যন্ত খালি কস্টেপ। কস্টেপ অবশ্য টেকনোলজি না, বাট জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে এইরকম অদ্ভুত আর কি, মেইনলি হোলসেলের জন্য ডিজাইন করে পুরো জিনিসটা বানানো হয়েছে। আমার দুই পাশে অসংখ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং এমন কিছু নাই যা নাই। আরেকটা ব্যাপার, এই জন্য শেনজেন অনেক পপুলার, যেটা হলো ফেক প্রোডাক্ট। আপনি যদি একটা ফেক আইফোন চান, যেটা আসলে অ্যান্ড্রয়েড কিন্তু দেখতে আইফোনের মতো, বা আপনি এনিথিং যদি ফেক চান, আপনি শেনজেনে আসতে পারেন ওই জিনিস করতে। এবং এই জিনিসের জন্য অনেক মানুষ আসে ফেক জিনিসপত্র বানাইতে, কিনতে। আমার আশপাশে আমি যত মানুষ দেখতেছি, এরা কেউই নর্মাল ক্রেতা না, বসুন্ধরা সিটিতে ঘুরতে গেছে ওইরকম মানুষ না। এরা সবাই হয় তাদের ব্যবসা আছে বা তারা ব্যবসা করতে চায়, এবং এই কারণে তারা এখানে আসছে রেকি করার জন্য, যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, কী নিয়ে কাজ করলে ভালো হবে, বা কোন জিনিসের দাম কেমন, এটা বা কতগুলো নিলে কত টাকা পড়বে, ওটাই জিনিসপত্র দেখার জন্য। শেনজেনের ড্রোন কালচারটা অনেক বেশি জনপ্রিয়, এবং এটার কারণ হলো শেনজেন পৃথিবীর একমাত্র শহর, এবং চায়নারও অন্যান্য শহরে এই বেনিফিটটা নাই, যেখানে 1000 মিটারের নিচে সব কিছু ইললিগাল। সো আপনি যাই ব্যবসা করতে চান, আপনি যদি 1000 মিটার এর উপরে না ওঠেন তাহলে এটা লিগাল। সো ড্রোন ট্যাক্সি আছে, ড্রোনে ফুড ডেলিভারি আছে, আমি একটু আগে আপনাদের একবার বলছিলাম, এটাই সব কিছুই এখানে অ্যাভেলেবল যতক্ষণ পর্যন্ত না আপনি আকাশের 1000 মিটারের মধ্যে আছেন। সো হ্যাঁ, ইন্টারেস্টিং। এবং শেনজেন থেকে আপনাদেরকে বিদায়। আমি এখানে ঘন্টাখানেক ঘুরবো, দেখবো মানুষজন কী পাগলামি করতেছে, এবং তারপরে আমি ট্রেন নিয়ে ফেরত চলে যাবো গুয়াংশু। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে